সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের ইতিহাস বিষয়টি রয়েছে তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, 40 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকছে 1 ঘন্টা 15 মিনিট। আর এই তৃতীয় সেমিস্টার ইতিহাস বিষয়কে টার্গেট রেখে আজকের আমাদের বিশেষ ভিডিও। তো তোমরা এই ভিডিওর যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করবো প্রত্যেকটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে তোমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আর পড়াশোনা করতে হবে স্মার্টভাবে। তাই স্মার্ট পদ্ধতিতে পড়াশোনা করার জন্য আমরা রয়েছি, আমাদের সাথে পড়াশোনা করো। আর তোমরা যদি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষায় ইতিহাস বিষয়ে ভালো রেজাল্ট করতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে। তো ইতিহাস পরীক্ষা এখনও দেরি আছে, আমরা বেশ কয়েকটি সেট তোমাদের সাথে আলোচনা করব। এখান থেকে তোমরা 100% কিন্তু কমন পাবে। তো চলো বেশি কথা না বলে শুরু করি। দেখো, আজকের প্রথম প্রশ্ন তোমাদেরকে জানিয়ে রাখি 40 নম্বরের প্রশ্ন। আর এই 40টার মধ্যে তোমরা কতগুলো পারছো শেষে কিন্তু কমেন্ট করবে। সে যতই পারো, বেশি পারো অথবা কম পারো, তোমরা সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন বলছে যে পাণ্ড্য রাজবংশ শাসিত রাজ্যকে মার্কো পোলো কী বলে অভিহিত করেছেন? পাণ্ড্য রাজবংশ শাসিত রাজ্যকে মার্কো পোলো মাবার রাজ্য বলে অভিহিত করেছিল, অর্থাৎ অপশন নাম্বার এ কিন্তু কারেক্ট অ্যান্সার, মনে রাখবে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, বিবৃতি একে কি বলছে? বার্নিয়ে পেশায় ছিলেন একজন চিকিৎসক। তো বার্নিয়ে পেশায় ছিলেন একজন চিকিৎসক, ঠিক আছে। আবার বিবৃতি 2 বলছে বার্নিয়ে মুরুজ্জজ জাহাব নামক বিখ্যাত গ্রন্থের রচয়িতা। তাই দেখতে পাচ্ছ যে বিবৃতি 1 এবং বিবৃতি দুটোই কিন্তু দুটোই সত্য নয়। প্রথমে বার্নিয়ে পেশায় ছিল হচ্ছে একজন চিকিৎসক, এটা কিন্তু সত্য, তাই তো। বিবৃতি একটা কিন্তু একদম কারেক্ট, এবং বার্নিয়ে মুরুজ্জব যাহা বিখ্যাত গ্রন্থের রচয়িতা একদম ভুল। তাই 2 নম্বরটা কিন্তু মিথ্যা হচ্ছে। তাহলে অপশন ওয়াইজ যদি আমরা অ্যান্সার করি, উত্তর হয়ে যাবে 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ, বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 কিন্তু মিথ্যা। চলে আসবো আমরা 3 নম্বর প্রশ্ন। কি বলছে দেখো, বিজয়নগর সাম্রাজ্যে মোট কত প্রকার মুদ্রার উপস্থিতি আব্দুর রজ্জাক প্রত্যক্ষ করেছিলেন? দেখো, বিজয়নগর সাম্রাজ্যে কত প্রকার মুদ্রার উপস্থিতি? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ 3 প্রকার। 3 প্রকার মুদ্রার উপস্থিতি কিন্তু আব্দুর রজ্জাক প্রত্যক্ষ করেছিলেন। চলে আসবো 4 নম্বর প্রশ্ন, ইবন বতুতার ভারত ভ্রমণ বিষয়ক বিখ্যাত গ্রন্থ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। দেখো, কিতাব উল রিহলা, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইবন বতুতার ভারত ভ্রমণ বিষয়ক বিখ্যাত গ্রন্থটির নাম হলো কিতাব উল রিহলা। চলে আসবো নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। কি বলছে দেখো, অল বিরুনি তার বিখ্যাত গ্রন্থ কিতাব উল ইন্দ রচনা করেন কত খ্রিস্টাব্দে? অল বিরুনি তার বিখ্যাত গ্রন্থ কিতাব উল ইন্দ রচনা করেন, উত্তর হবে 1030 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1030 খ্রিস্টাব্দে কিন্তু কিতাব উল ইন্দ রচনা করেছিল। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে এটাও। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, তার মতে উদ্দেশ্য সময়কালে বাংলা নানা ধরনের সুতো, রেশম বস্ত্র উৎপাদিত হতো। বাংলায় এত বেশি পরিমাণ তুলো ও রেশম ছিল যে এই রাজ্যকে কেবলমাত্র ভারতের নয়, সমস্ত প্রতিবেশী রাজ্যের এমনকি ইউরোপেরও এই দুটি দ্রব্যের ভাণ্ডার বলা হতো। তো তিনি কে? উত্তর হয়ে যাবে 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে বার্নিয়ে, ঠিক আছে। বার্নিয়েকে বলা হচ্ছে এই যে দ্রব্যগুলির ভাণ্ডার। চলে আসবো আমরা নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে। সুরাবর্দী সিলসিলার প্রধান কেন্দ্র ছিল কোনটি? দেখো, 4টে অপশন কিন্তু রয়েছে। উত্তর হয়ে যাবে, কোনটা উত্তর হবে? অবশ্যই উচ ও মুলতান। সুরাবর্দী সিলসিলার প্রধান কেন্দ্র ছিল উচ ও মুলতান। নেক্সট আমরা চলে আসবো, সুফি ঐতিহ্যে পীর বলতে কি বোঝায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। সুফি ঐতিহ্যে পীর বলতে বোঝায় সুফিদের গুরুকে পীর বলা হয়। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, ইনি একজন ভক্তিবাদী সাধক, হিন্দু ও মুসলমানকে একই মাটির পাত্র বলে বর্ণনা করেন। ইনি আবার সকল ধর্মের অপরিহার্য ঐক্যের উপর জোর দিয়েছেন। তো ইনি কে? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ ইনি হচ্ছেন কবির, যিনি হিন্দু ও মুসলমানকে একই মাটির পাত্র বলে বর্ণনা করেছেন। নেক্সট আমরা চলে আসবো 10 নম্বর প্রশ্ন, ভারতে ভক্তি আন্দোলনগুলির অবদান হলো। দেখো, ভারতে ভক্তি আন্দোলনগুলির অবদান কি? 4টে অপশন তোমরা দেখতেই পাচ্ছ। অবদানগুলি বলেছে স্থানীয় ঐতিহ্যের সাহিত্যের উত্থান, জাতিভেদ প্রথা হ্রাস, হিন্দু মুসলিম বিভেদ হ্রাস, নারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি। তো এবারে কোনটা সঠিক কোনটা ভুল এগুলো তোমাদেরকে কিন্তু চিহ্নিত করতে হবে। তো অপশন নাম্বার ডিটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, সব কটি ঠিক। এগুলো হচ্ছে ভারতের ভক্তি আন্দোলনে অবদান। চলে আসবো আমরা 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্ন দেখো, বলছে বিবৃতি 1 বিবৃতি কারণ দিয়েছে। দেখো, বলছে সুফিদের ভারতীয়করণের আদর্শ ভারতের মুসলিম শাসকদের প্রভাবিত করেছিল। সুফিদের যে আদর্শ সেটা ভারতের মুসলিম সমাজদের বা শাসকদের প্রভাবিত কিন্তু করেছিল, একদম কারেক্ট। তাহলে এটা কিন্তু সত্য হবে। আচ্ছা, নেক্সট দেখো, বলছে সুফি সন্তগণ
ভারতকে তাদের স্বদেশ ও ভারতবাসীকে তাদের স্বজন জ্ঞানে ভারতবাসীর সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে। এটাও কিন্তু সঠিক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, চারটে অপশনের মধ্যে কিন্তু দুটোই সঠিক হয়ে যাচ্ছে। তাহলে কোনটা হবে? অপশন নাম্বার এ। এ এবং আর উভয় সঠিক, এবং এ হলো অর্থাৎ আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। চলে আসবো আমরা 12 নম্বর প্রশ্নে। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু। দেখো 12 নম্বর প্রশ্ন কি বলছে যে কবিরের সাথে কি হবে, আমি ডাইরেক্ট তোমাদেরকে প্রশ্ন মিলিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নাও। কবিরের সাথে হবে, তিনি হচ্ছেন ভক্তিবাদী নেতা। কবির ছিলেন ভক্তিবাদী নেতা। হাসান আল বাসরি ইনি ছিলেন সুফি সাধক। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো বখতিয়ার কাকি, খুব ইম্পর্টেন্ট এটা। দেখো বখতিয়ার কাকি হচ্ছে চিস্তি সম্প্রদায়ের নেতা ছিল, চিস্তি সম্প্রদায় বখতিয়ার কাকি। এবং বাহাউদ্দিন জাকারিয়া ইনি হচ্ছেন সুরাবর্দী সম্প্রদায়। তো অপশান ওয়াইজ যদি আমাদের অ্যান্সার করতেই হয়, তাহলে 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি। চলে আসবো আমরা নেক্সট প্রশ্নে। 13 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, উত্তর ও দক্ষিণ ভারতের ভক্তি আন্দোলনের সেতু বলা হয় কাকে? উত্তর ও দক্ষিণ ভারতের ভক্তি আন্দোলনের সেতু বলা হয়, উত্তর হবে রামানন্দকে। চলে আসবো 14 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। ভক্তি আন্দোলনের সেতু হচ্ছে রামানন্দ বা রামানন্দ। চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো, মধ্যযুগে ভারতে ভক্তি আন্দোলনের প্রসারের লক্ষ্য কি? তো 14 নম্বর প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ, মধ্যযুগে যে ভক্তি আন্দোলনের প্রসারের একটা লক্ষ্য ছিল হিন্দু মুসলিম বিরোধ হ্রাস করা, অর্থাৎ হিন্দু মুসলিমদের যে বিরোধ সেটা কমানোই ছিল এই মধ্যযুগে ভারতে ভক্তি আন্দোলনে একটা প্রসারের প্রধান লক্ষ্য। চলে আসবো আমরা 15 নম্বর প্রশ্ন। কি বলছে দেখো 15 নম্বর প্রশ্নে, যে নিচের কোন ক্রমটি বিজয়নগর সাম্রাজ্যের রাজবংশের শাসনকে সঠিকভাবে বর্ণনা করে? তো তোমরা দেখতে পাচ্ছ, একটু তাড়াতাড়ি তোমরা মিলিয়ে নাও চারটে অপশানের মধ্যে কোনটা হবে। তো অপশান হয়ে যাবে সঙ্গ বংশ, তারপর শালুক বংশ, তারপর তুলুক বংশ, এবং তারপর আরাবিরু বংশ, আরাবিরু। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসবো 16 নম্বর প্রশ্নে। 16 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বিজয়নগর প্রশাসনিক কাঠামোটি দেখো। বিজয়নগর প্রশাসনিক কাঠামো মণ্ডলম, তারপর হচ্ছে স্থল, গ্রাম, আর এখানে কি হবে? উত্তর হয়ে যাবে চারটে অপশনের মধ্যে কোনটা হবে? অবশ্যই নাড়ু। তো নাড়ু না হলে নাঢু, ওকে, এটা একটু দেখে নেবে তোমরা। চলে আসবো 7 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি বিজয়নগরের সাম্রাজ্য ব্যবস্থার বা সমাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত নয়? দেখো কোনটি বিজয়নগরের সমাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত নয়, ভালো করে দেখো। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, রাষ্ট্র বিধবা পুনর্বিবাহে স্বীকৃতি দেয়নি। রাষ্ট্র কিন্তু কি বিধবা পুনর্বিবাহে স্বীকৃতি দেয়নি। চলে আসবো আমরা 18 নম্বর প্রশ্নে। 18 নম্বর প্রশ্ন কি বলছে, যে বিবৃতি 1, বাহমনি রাজ্যের শাসন ব্যবস্থা অনেকটাই ছিল দিল্লি সুলতানি শাসন ব্যবস্থার অনুরূপ। ঠিক আছে, এটা কিন্তু কি, এটা সঠিক একদম। আবার বলছে কারণ বাহমনি রাজ্যের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে ছিলেন সুলতান। তো সুলতানি শাসন ব্যবস্থার অনুরূপ হলে সুলতান তো কেন্দ্রবিন্দুতে থাকবেই। তো কেন্দ্রবিন্দুতে যেহেতু সুলতান আছে, তাহলে এটা সুলতান ব্যবস্থারই অনুরূপ। তাই দুটোই কিন্তু সঠিক। তাহলে অপশন ওয়াইজ অ্যান্সার হয়ে যাবে অপশন এ এবং আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট 19 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো 19 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখে নাও। উত্তর হয়ে যাবে গোল গুম্বদ। গোল গুম্বদ হবে অপশন নাম্বার বি, মোহাম্মদ আদিল শাহ। পেরুমল মন্দির, এটা কি হবে? পেরুমল মন্দির হয়ে যাবে বিজয় রাঘব। চারমিনার হয়ে যাবে কুলি কুতুব শাহ, এবং হাজারা মন্দির হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ কৃষ্ণদেব রায়। তাহলে অপশন ওয়াইজ অ্যান্সার হচ্ছে কোনটা? উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। তোমরা একটু মিলিয়ে দেখে নেবে। চলে আসবো আমরা 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, কৃষ্ণদেব রায়ের শাসনকালে তেলুগু সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়। তো কৃষ্ণদেব রায়ের শাসনকালকে তেলুগু সাহিত্যে নাকি স্বর্ণযুগ বলা হয়। তাহলে এখানে সত্য মিথ্যা তোমাদেরকে কিন্তু আবার কারণও দিয়েছে। কারণটা একবার দেখে নিই, যে বিজয়নগরে তামিল, কন্নড় এবং সংস্কৃত ভাষায় অনেক সাহিত্য রচিত হয়েছিল। তাহলে কী হবে? আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুটোই কিন্তু সঠিক, যে তেলুগু সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় একদম। কৃষ্ণদেব রায়ের শাসনকালকে তেলুগু মানে সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়। আবার বিজয়নগরে তামিল, কন্নড় এবং সংস্কৃত ভাষায় অনেক সাহিত্য রচিত হয়েছিল। তবে সবই ঠিক আছে, তবে এইটার কারণে এটা ঘটছে বা এটার কারণে এটা ঘটছে এমনটা কিন্তু নয়। তাহলে 20 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা বেছে নিচ্ছি অপশন নাম্বার বি কে। এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়। চলে আসবো 21 নম্বর প্রশ্ন দেখো, মার্কেন্টাইলবাদ এই কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার, তোমরা জানো এটা, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অ্যাডাম স্মিথ। মার্কেন্টাইলবাদ এই কথাটি সর্বপ্রথম কিন্তু ব্যবহার করে। 22 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে?
উত্তর হয়ে যাবে ভারতে বাংলা রাজ্যে কিন্তু ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য কিন্তু প্রতিষ্ঠা করে। চলে আসবো 23 নম্বর প্রশ্ন, মনে রাখবে 22 নম্বর প্রশ্নটা কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। উত্তর হয়ে যাচ্ছে বাংলা, ঠিক আছে। 23 নম্বর প্রশ্ন দেখো, ফাইন্যান্স ক্যাপিটাল গ্রন্থের লেখককে? উত্তর হয়ে যাবে ফাইন্যান্স ক্যাপিটাল গ্রন্থের লেখক হলেন হিলফার্ডিং, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটির লেখককে? ইম্পেরিয়ালিজম এ স্টাডি এই গ্রন্থটির লেখক হচ্ছে, চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে জে এ হবসন, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসবো আমরা 25 নম্বর প্রশ্নে। বলছে মার্কেন্টাইল ব্যবস্থা পুঁজিবাদের বিকাশে সাহায্য করেছে। দেখো এগুলো আমাদেরকে কী করতে হবে, ঠিক আছে, এটা মানে কোনটা কী করতে হবে, তাই তো একবার দেখে নাও তাহলে। চারটে অপশানে দেখো, মার্কেন্টাইল ব্যবস্থা পুঁজিবাদের বিকাশে সাহায্য করেছে, তো কিসের মাধ্যমে? চারটে অপশান কিন্তু রয়েছে, তো অপশান আমি তোমাদেরকে অ্যান্সার ডাইরেক্ট বলেছি, উত্তর হয়ে যাবে পুঁজির ঘনীভবন ও জাতীয় স্তরে বাজার সৃষ্টির মাধ্যমে মার্কেন্টাইল ব্যবস্থা পুঁজিবাদের বিকাশে কিন্তু সাহায্য করেছে, অর্থাৎ অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, মার্কেন্টাইল অর্থনীতি বিস্তার লাভ করেছিল দেখো কোন দেশে? উত্তর হয়ে যাবে মার্কেন্টাইল অর্থনীতি বিস্তার লাভ করেছিল, এটা হচ্ছে ইউরোপে, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 27 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি উপনিবেশবাদের ভিত্তি নয়? উত্তর হয়ে যাবে উন্নত রাষ্ট্রে পুঁজি বিনিয়োগ। উন্নত রাষ্ট্রে পুঁজি বিনিয়োগ এটি কিন্তু উপনিবেশবাদের ভিত্তি নয়। চলে আসবো 28 নম্বর প্রশ্নে, ওয়েলথ পলিটিক নীতি নিয়েছিলেন কে? উত্তর হবে কাইজার দ্বিতীয় উইলিয়াম ওয়েলথ পলিটিক নীতি নিয়েছিলেন। নেক্সট 29 নম্বর প্রশ্ন, ইন্দোচীনে ড্যাশ উপনিবেশ ছিল? ইন্দোচীনে কিসের উপনিবেশ ছিল? উত্তর হবে ফরাসিদের, অর্থাৎ কাদের? ফরাসিদের কিন্তু উপনিবেশ ছিল, তা মনে রাখবে ইন্দোচীনে ফরাসিদের উপনিবেশ ছিল। চলে আসবো 30 নম্বর প্রশ্নে, ভারতবর্ষের আমলাতন্ত্রের জনককে? দেখো ভারতবর্ষে আমলাতন্ত্রের জনক হলো 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার লর্ড কর্নওয়ালিস, অর্থাৎ অপশন নাম্বার সি। ভারতবর্ষে আমলাতন্ত্রের জনক হচ্ছে লর্ড কর্নওয়ালিস, মনে রাখবে। যোগ্যতমের উদ্বর্তন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসার মতো প্রশ্ন, মনে রাখবে চার্লস ডারউইন যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি কিন্তু প্রচার করেন। নেক্সট, জাতি বৈষম্যের সবথেকে লজ্জাজনক উদাহরণ দেখা যায় কোথায়? জাতি বৈষম্যের সবথেকে লজ্জাজনক উদাহরণ দেখা যায় সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। তো মনে রাখবে এটা অপশন নাম্বার সি, দক্ষিণ আফ্রিকায় কিন্তু জাতীয় বৈষম্যের সবথেকে লজ্জাজনক উদাহরণ দেখা যায়। চলে আসবো আমরা 33 নম্বর প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদ কোন সময়কালকে বলা হয়? দেখো নয়া সাম্রাজ্যবাদ কিন্তু বলা হচ্ছে 1870 থেকে 1914 সালকে, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 34 নম্বর প্রশ্ন, ইম্পেরিয়াম শব্দটি হলো একটি ড্যাশ শব্দ? মনে রাখবে ইম্পেরিয়াম শব্দটি হলো একটি লাতিন শব্দ। নেক্সট 35 নম্বর প্রশ্ন দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দস্তক লাভ করে, ঠিকই তো আছে, তো বাংলায় দস্তক লাভ করে কত খ্রিস্টাব্দে? উত্তর হয়ে যাবে 1717 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয় কত সালে? উত্তর হবে সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয়, এটা হচ্ছে তোমাদের 1853 সালে, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসবো 37 নম্বর প্রশ্ন। 37 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয়। তো চারটে অপশন রয়েছে, কোনটা হবে? ভারতে ব্রিটিশ শাসনে ইস্পাত কাঠামো বলা হয় ভারতীয় আমলাতন্ত্রকে, মনে রাখবে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 38 নম্বর প্রশ্ন, ভারতে ব্রিটিশ শাসন ব্যবস্থার তৃতীয় স্তম্ভ কি? খুব ইম্পর্টেন্ট, ভারতে ব্রিটিশ শাসন ব্যবস্থার তৃতীয় স্তম্ভ ছিল কি? উত্তর হবে দেখো 38 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে পুলিশ, অর্থাৎ ভারতে ব্রিটিশ শাসন ব্যবস্থার 3 নম্বর স্তম্ভ ছিল পুলিশ। চলো নেক্সট, বাংলা, মাদ্রাজ এবং মুম্বাই প্রেসিডেন্সি সেনাদের নিয়ে ইন্ডিয়া আর্মি গঠিত হয় কত সালে? মনে রাখবে এটা বাংলা, মাদ্রাজ এবং মুম্বাই প্রেসিডেন্সি সেনাদের নিয়ে ইন্ডিয়া আর্মি গঠিত হয় 1895 সালে, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আজকের শেষ প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন, প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন কে? এই প্রশ্নটি পরীক্ষায় চলে আসার মতো একটি প্রশ্ন, খুব ভালো করে দেখো। প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেছেন ভারতের যিনি গ্র্যান্ড ওল্ড ম্যান দাদাভাই নৌরোজি, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ছিল তোমাদের 40টা প্রশ্ন। এই প্রশ্নগুলির মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এর আগেও আমরা আরও 2 থেকে 3টি ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি ইতিমধ্যেই, তো আমি তোমাদেরকে সুবিধার্থে প্লেলিস্ট কিন্তু দিয়ে দেবো, সেই প্লেলিস্ট থেকে তোমরা চেক করে নেবে। তো অবশ্যই প্রত্যেকটি ভিডিও প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি পারফেক্ট হবে। আর ইতিহাসে কিন্তু 40-এ 40 নম্বর তোলা কোনো ব্যাপারই নয়। তো তোমাদের পরীক্ষা সবার ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।